या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। মাতৃপক্ষের সূচনা। আমরা সবাই পুজোর আনন্দে মেতে উঠেছি। এখন তো শুধু ফেস্টিভ্যাল সিজন শুরু হলো বলে, তারপর তো পরপর লেগেই আছে, তাই না? তারপর আছে আমাদের আমরা যেটা অপেক্ষা করে থাকি, যারা আমরা ভূত প্রেমিক, ভূত চতুর্দশীও তো আসছে। তো চলো আজকে কিন্তু দৈবিক এবং ভৌতিক, যেটা আমি বলেছিলাম, দুটো ঘটনাই শেয়ার করব। আজকে কিন্তু কৃষ্ণা দাস গুপ্তা, ওনার ঘটনা শেয়ার করব, এবং আরেকজনের ওয়েস্ট বেঙ্গল থেকে অনামিকা, বিয়ে পাগল মেয়ে, বিয়ে পাগল ছেলে। হয়তো অনেকে ইয়ারকে চোটে বলে, কিন্তু একবার ওদের ফিলিংসটা একবার ভেবে দেখেছেন? প্রত্যেকটা মানুষেরই হয়তো জানেন তো জীবন সাথীর কিন্তু প্রয়োজন হয়, বা জীবন সাথীর একটা আকাঙ্ক্ষা থাকে, কেউ মুখ দিয়ে বলে, কেউ মুখ দিয়ে বলে না, কিন্তু সুপ্ত ইচ্ছা অধিকাংশের মনেই কিন্তু থাকে। সেটাকে প্রকাশ করা বা সেটার ব্যাপারে কি সিরিয়াসলি ভাবা কি সত্যিই দোষের? ডেফিনেটলি এটা নিয়ে একটা ভৌতিক ঘটনা আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজকেও ঘটনা নিয়ে চলে এসেছি, একাধিক ঘটনা, দৈবিক এবং ভৌতিক। সো এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, এবং আপনাদের যেমন ইচ্ছা আপনারা লিখিত অবস্থায়ও পাঠাতে পারেন, ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন, অসমীয়া, বাংলা, হিন্দি, ইংলিশ, যেমন ভালো আপনাদের মনে হয় সেভাবে পাঠিয়ে দিতে পারেন। তো চলো কৃষ্ণা দাস গুপ্তা ম্যামের ঘটনা শেয়ার করি। ম্যামের কিন্তু রামেলের ইনসিডেন্ট একটা শেয়ার করেছে, এন্ড অলসো আরেকটা ঘটনা আমি বোধহয় লাইভে শেয়ার করেছি, মানে জানি না ওটা, মানে লাইভটা আগে বলে দিয়েছি না, এটা পরে টেলিকাস্ট হবে, যাই হোক। তো ম্যামের একটা খুব সুন্দর দৈবিক ঘটনা, খুব সুন্দর একটা ঘটনা। তো ম্যাম তখন দিল্লি থাকতেন, উনি আনম্যারিড ছিলেন, এবং ম্যামের যে বড় বোন দিদিয়া, দিদিয়া বলে ডাকতেন, উনিও কিন্তু দিল্লিতে থাকতেন। যেহেতু দিদি থাকেন, আনম্যারিড ছিলেন, উনি কিন্তু চাকরিটা মানে দিল্লিতে যে দিদির বাড়ি থেকেই করতেন। তো বুঝতেই পারছো, বোন, দিদি এবং বোন বেশ ভালো করেই চলছিল। আর ওরা দুজনে কিন্তু ওনারা লাড্ডু গোপালকে লাল্লা বলে ডাকেন, তো লাল্লাকে খুব আদর করতেন। ওনাদের বাড়িতে লাল্লা ছিলেন, এবং জন্মাষ্টমী নাকি খুব ভালোভাবে ওনারা সেলিব্রেট করার চেষ্টা করতেন। মানে কি বলবো, খুব চেষ্টা করতেন আর কি, দু বোনই। তো একবার কি হয়েছে, জন্মাষ্টমীর সময় তো ডেফিনেটলি দু বোনই যখন করেন, অ্যান্ড ওরা একটা মানে ওরকম ভাবে, যেমন আমাদের বাচ্চাদের জন্মদিন বা যে কোনো মানুষের জন্মদিন আমরা যেভাবে সেলিব্রেট করি, লাল্লার জন্মদিনটাও মানে ওর যেটা ফেভারেট, লাল্লার যেটা ফেভারেট ওটা দিয়ে চেষ্টা করি, তাই না? মানে ওটা দিয়ে পালন করার চেষ্টা করি। তো মানে দিদিয়াও করতেন কৃষ্ণা ম্যামের। তো সেদিন কি হয়েছে, ম্যাম অফিস গেছেন, তো উনি 6টার নাগাদ চলে আসবেন, আফটার দ্যাট তো প্রিপারেশন আছে। আর উনি তো জানেন ওনার দিদিয়া সবকিছু কমপ্লিট করে রাখবেন, মানে বাজার হাট করে রাখবেন, দুই বোন মিলে লাল্লার জন্য সবকিছু প্রিপারেশন করবেন। এন্ড রাত্রে 12টার সময় নাকি ওনারা লাল্লার ভোগ দেন, এবং বার্থডেটা সেলিব্রেট করা হয়। তো উনি যখন 6টার সময় ফিরে আসলেন অফিস থেকে, তখন দেখলেন যে দিদির খুব মন খারাপ, বোঝাই যাচ্ছিলেন, উনি কান্নাকাটিও করেছেন। কি হয়েছে, ওনার ব্রাদার ইনলো মানে ওনার জামাইবাবু স্ট্রিক্টলি মানা করেছেন কিছু একটা কারণের জন্য, যে এবার জন্মাষ্টমী পালন করা হবে না। খুব রেগে রয়েছেন, কারণটা যদিও উনি বলেননি, কিছু একটা কারণ আর কি রেগে রয়েছে। তো উনি কিছু বলেননি, চুপচাপ বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর উনি যা যা লাল্লার জন্য ওনার কেনাকাটি করে 8টার নাগাদ বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর চান ঠান করে উনি খিচুড়ি, লাবড়া, 5 জাতের যে আমরা ভাজা দেই না, ওরকম 5 রকমের ভাজা, লুচি, পায়েস, মানে লাল্লার যেটা যেটা ফেভারেট সবকিছু উনি রান্না করে দিতে দিতে প্রায় 12টা বেজেই যায়। এবং 12টার সময় কিন্তু উনি উৎসর্গ করেন, যদিও টায়ার্ড ছিলেন, বাট একটা মনে মনে একটা খুশি ছিল যে আজকে লাল্লার জন্মদিন, আজকে তো দিতেই হবে, লাল্লাকে তো খাওয়াতেই হবে। তো ওনারা পুজো করেন, পুজো করার পর বুঝতেই পারছো, সারাদিন অফিস করে আসার পর, বাজার হাট করার পর, তারপর প্রিপারেশন লাল্লার বার্থডে। প্রচন্ড টায়ার্ড ছিলেন, এবং 1:30 নাগাদ উনি কিন্তু ঘুমিয়ে গেলেন। যেহেতু টায়ার্ড ছিলেন, গভীর ঘুমিয়ে গেলেন। উনি 3টার সময় হঠাৎ ওনার চোখটা খুললো, মানে 1.5 ঘন্টা উনি ডিপ ঘুমিয়েছেন। চোখ খোলার পর দেখছেন, ওনার যে চোখ খোলার পর যে সিলিং রয়নি, পুরোপুরি আকাশ হয়ে গেছে, নীল আকাশ, ওই সাদা সাদা, মানে জাস্ট ইমাজিন একবার করো তো, ওই মেঘ এরকম খেলছে। উনি দেখছেন ঘরের এক কোণা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের তোমার
মানে আলো ছিটকে ছিটকে বেরোচ্ছে, যেমন গোলাপি আলো, হলুদ আলো, সবুজ আলো ছিটকে ছিটকে বেরোচ্ছে, এবং সেটা না একটা বলয়ের সৃষ্টি হয়ে হয়ে একটা চক্রের সৃষ্টি হয়েছে, এবং সেই চক্রের মধ্যে দুটো মহামন্ত্র উনি দেখতে পেরেছেন। হ্যাঁ, এবং এটা দেখে না উনি মানে চেষ্টা করেছিলেন ওঠার, কিন্তু ওনার পুরো শরীর অবশ হয়ে গেছেন, এবং এইসব দেখে না উনি পুরো অভিভূত হয়ে গেছেন, স্পেশালি ওই দুইটা মহামন্ত্র দেখার পর। তো কিছুক্ষণ পরে উনি যখন মানে আস্তে আস্তে কিছু খানিকক্ষণ থাকার পর জিনিসটা যখন আবার মিলিয়ে গেল, উনি উঠেছেন। উঠে না উনি পুরো ভাবে বিহ্বল হয়ে রইলেন, মানে এটা কি দেখলেন, এটা মানে অতি মানে কি বলবো, এর থেকে ভালো জিনিস সেই দিন আর কি হতে পারে বলতো। তো উনি না পুরো বলে 2-3 দিন আমি সেই ভাবেছিলাম, যদিও অফিস করছি সবকিছু করছি, কিন্তু আমি না ওই মোহে একটা আকৃষ্ট হয়েছিলাম। আমার এই ইয়েটা কাটতে কাটতে মানে একটা খুশি, একটা আনন্দের মুহূর্ত, মানে আমি এই গোটা 3 দিনই আমি পুরো আনন্দের একটা জোয়ারে ভেসে রয়েছিলাম। তো তারপর যেটা হলো আর কি, তো 3 দিন পর উনি ওনার দিদিয়াকে বললেন যে দিদিয়া জানিস আমি এরকম এরকম দেখেছি। দিদিয়া তো অঝরে কান্না কান্না করলেন। ইনফ্যাক্ট উনিও সব মানে স্বপ্ন দেখা ভুল, কারণ উনি কিন্তু জেগেছিলেন। হ্যাঁ, আহ উনিও কিন্তু অঝরে কেঁদেছেন। খুশির একটা কান্না হয় না, মানে একটা প্রাপ্তির কান্না। তুমি যাকে এত ভালোবাসছো, যাকে এত পুজো করছো, তুমি তার মহামন্ত্রটা তুমি পেয়ে গেছো, সেটার থেকে খুশি আর কি হতে পারে। তো বোনও কান্না করেছে, মানে ম্যামও কান্না করেছে, অ্যান্ড একটা খুব সুন্দর একটা কি বলবো, এটা অ্যাসেট ওনার জীবনের, তো বলবো অ্যাসেট, উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো উনি লিখেছেন যে আমি জানি না, বলে যে এসব স্বপ্ন নাকি সবাইকে বলতে নেই, কিন্তু আমার মনে হলো এটা আমার শ্রেষ্ঠ একটা মুহূর্ত আমার জন্য। ডেফিনেটলি ম্যাম, শ্রেষ্ঠ মুহূর্ত আপনার জন্য, এবং আপনার দরুনও দেখুন তো কত মানুষ আমরা এই ঘটনার ইনডাইরেক্টলি তো আমরাও সাক্ষী হয়ে রইলাম আপনার দৌলতে। তো থ্যাংক ইউ সো মাচ। আর কিছু কিছু সময় কি হয়, এইসব যখন ঘটনা আসে, ডেফিনেটলি আমি এটাও বলবো যে স্বপ্ন বলা উচিত না, কিন্তু এটা বোধহয় আপনি স্বপ্ন না, স্বয়ং ওনাকে পেয়ে গেছেন। এইসব ঘটনা আসলে কি হয় জানেন তো, অনেকের মনে না অনেক রকমের দ্বন্দ্ব, ভগবানের প্রতি বিশ্বাস অবিশ্বাসের একটা যে মানে কনফ্লিক্ট চলতে থাকে না, কোথাও না কোথাও ঘটনা আসলে বিশ্বাস কিন্তু ভগবানের প্রতি আরো বেশি পুক্ত হতে থাকে, যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। ওনাকে যদি বিশ্বাস করি আমরা কিন্তু অনেক ঝড়ঝাপটার থেকে খুব ইজিলি পার হতে পারবো, কারণ উনি একমাত্র সত্য, উনি সর্বোত্তম, উনি পুরুষোত্তম, উনি সর্বসর্বা। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, সত্যি একটা সর্বশ্রেষ্ঠ একটা ঘটনা ছিল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এভাবে ঘটনা শেয়ার করতে থাকবেন, এবং যারা ভাবছো শেয়ার করে দাও, আমাদের ফোন নাম্বারটা তো বলেই দিয়েছি, উপরে ডেসক্রিপশনে কিন্তু অলরেডি যেতে থাকে, তোমাদের কোনো অসুবিধা হবে না, জাস্ট দেখে নাও। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, যে আমরা কথায় বলবো পুত্রা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর কিছু না। তো চলো নেক্সট ঘটনায় যাচ্ছি, অনামিকার ঘটনা। প্রচন্ড মানে আমি যেটা বললাম না, যে অনেক সময় দেখবে যে বিয়ে পাগল বলে দিই, বিয়ে পাগল মেয়ে, বিয়ে পাগল ছেলে। আমাদের প্রত্যেকেরই তো দেখো মানসিক বলো, শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, সবকিছু সবার জন্য কিন্তু একটা সাথী লাগে, একটা জীবন সাথী প্রয়োজন। শেষ বয়সে যখন ছেলে মেয়েরা বিজি হয়ে যাবে, হয়তো বুড়া বুড়ি আমরা থাকবো, তাই না? আমাদের জীবনটা রোমন্থন করার জন্য তো একটা সাথীর দরকার। একা একা কাহা থাকবে, বিকজ বলে না আমরা মানুষ একটা সামাজিক জন্তু, সোশিয়াল এনিম্যাল, রাইট? তো একা একা বোধহয় আমরা থাকতে পারি না, তাই না? পসিবল না। তো চলো এই ঘটনাটা শেয়ার করছি। শেয়ার করেছেন অনামিকা। অ্যাকচুয়ালি অনামিকা এই ঘটনাতে নিজে ভুক্তভোগী, প্লাস এটা কিন্তু অনামিকার কাকা শ্বশুরের ঘটনা, ঠিক আছে? তো শুরুর থেকে শুরু করছে, নাহলে বুঝতে পারবে না। তো অনামিকার মানে শ্বশুর মশাই বড়, মানে ওনারা শ্বশুর মশাইরা 3 ভাই 3 বোন। তো সবার ছোট ভাই, মানে 5 জনের পরে ছোট আরেক কাকা শ্বশুর হয়েছিল। হ্যাঁ, তো ওরা তো জয়েন্ট ফ্যামিলি ছিল, পিসিদের বিয়ে হয়ে গেছে। আর তোমার বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের কিন্তু ডিফারেন্স আছে, নাই নাই করে ধরো 10-12 বছরের ডিফারেন্স আছে। তো বড় ভাই একটু যেহেতু ঘরের বড় এবং উনি বিজনেস করতেন, তো বউ আনবে আর কি, দিদি শাশুড়ি, কারণ ওনার অনামিকার দাদা শ্বশুর খুব তাড়াতাড়ি গত হয়ে যান, মানে ইয়ের বিয়েও দেখতে পার, বড় ছেলের বিয়েও দেখে যেতে পারেননি। হ্যাঁ, তো দিদি শাশুড়ি বিয়ে করিয়ে দেন, তো বড় বউ আসে। বড় বউয়ের প্রথম ছেলে সন্তান হয়, দ্বিতীয় কন্যা সন্তান হয়, তারপর এক এক করে তো মেজো ভাসুরেরও বিয়ে হয়।
ছোট ভাসুরের মানে ছোট ভাসুর বলছি সরি, মেঝো দেওরের বিয়ে এবং বাট ছোট দেওরের বিয়ে ওরা দেয়নি। কেন দেয়নি? এটার মধ্যে না অনেক রিজন আছে। আর এই ঘটনায় আমার মনে হয় দুই পক্ষই দোষী, এক পক্ষ একটু বেশি দোষী, আরেক পক্ষ হয়তো ওনারা যদি আরেকটু সেন্স মানে একটু মন দিয়ে এই কথাটার কথা ভাবতেন, হয়তো যেই ঘটনাটার জন্য এই ভৌতিক ঘটনা উৎপত্তি হয়েছিল ওই ঘটনাটাই ঘটতো না। সেটাই বলছি। সেটা হলো যে কেন মানে ছোট ভাই না পড়াশোনায় ভালো ছিল না, 8-9 অব্দি পরে পড়া স্টপ করে দেয়। তারপর ওনার দুই দাদাই মানে ছোট ভাইয়ের দুই দাদা মানে অনামিকা শ্বশুর এবং কাকা শ্বশুররা খুব ট্রাই করেছেন এই ছোট ভাইকে কোনো দোকানে কর্মচারী মানে স্টাফ হিসাবে, কোনো ডিপার্টমেন্টাল স্টোর হোক, জুতোর দোকান হোক, ও না কেমন যেন ছিল জানতো, 15-20 দিন কাজ করে চলে আসতো, কোনো জায়গায় অ্যাডজাস্ট হতে পারতো না। ওয়ারেস ও কিন্তু ঘরের কাজ খুব ভালো করতো, ডাস্টিং খুব ভালো করতো, বৌদিদের হাতে হাতে কাজ করে দিত, বাজার হাট ও করতো। ইনফ্যাক্ট ও যেরকম মানে অনামিকা তো পরে শুনেছেন, কারণ অনামিকার বিয়ের আগেই কিন্তু উনি এক্সপায়ার করে যান, কিভাবে এক্সপায়ার করেন সেটাও বলছি। হ্যাঁ, তো বাজার হাট করা হোক, ইনফ্যাক্ট এই ছোট কাকা শ্বশুর নাকি এমন ভালো মাছ চিনতেন, মানে ওর আনা মাছ কোনোদিনও খারাপ হতেই পারে না। ওয়ারেস ও যদি কোনো কাজের জন্য মাছ আনতে না যায়, অন্য কেউ আনলে সেই মাছ বোধহয় কেউ মুখেও তোলে না, এরকম টাইপের, মানে এতটাই পারদর্শী হয়ে গেছেন। কারণ আমি একটা কথা সবসময় বলি, ভগবান সবাইকে সবকিছু গুণ দেয় না, কিন্তু ভগবান সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়। তো এখন আমাদের কি করতে হবে, সেই গুণগুলি বিচার করে আহ ওইরকম প্রফেশনেই যাওয়া উচিত, বা ওইরকম সেক্টরে গেলেই হয়তো আমরা উন্নতি করতে পারবো, তাই না? তো এরকম করতে করতে তো যে আর কি ঘরে থাকে, ইয়ে করে খায় দেয়, ও তো কোনো কিছু কাজই করে না, তো একটা মেয়েকে বিয়ে দিয়ে আনবে, এটা ওদের থিঙ্কিং ছিল। মেয়েকে বিয়ে দিয়ে আনবে, আনার পর যদি মানে ও তো ইনকাম করে না, এক না একদিন তো ভাইরাও বসে যাবে, তখন তো ওরাও ওদের সন্তানের উপর নির্ভর থাকবে, সন্তান যদি কাকা কাকিকে না দেখে তখন। তো ওদের পয়েন্ট অফ ভিউটাও ঠিক আছে, ঠিক আছে। আর এদিকে না কাকা শ্বশুরও একদম পুরো বিন্দাস আছে, ওর যে বিয়ে হয়নি বা বিয়ে মানে বিয়ের কথাও উঠাচ্ছে না কেউ, ও বিন্দাস আছে। ও কি করে, সারাদিন কাজ করে রাত সন্ধ্যাবেলা ধরো 6টা থেকে 8টা 9টা অবধি পাড়ায় তাসের আসর বসে, ওই তাস মানে ওই রাস্তার মধ্যেই বসে, হ্যাঁ, ওই তাস খেলতে যায় এবং ওখানে ওরা একটু মানে ওইটাই ওনার লেজার টাইম, উনি এটাতেই খুশি। এখন কালক্রমে ক্রমে দেখো বড়, আমি বললাম ছেলে হয়ে গেছিল, ছেলে বড় হয়েছে, ছেলে বাইরে চাকরি করে, মা বাবার টেনশন একা একা থাকে, তো ওরা ডিসাইড করলো যে ছেলের বিয়ে দেবে আর কি, যেহেতু একা একা থাকে, বাইরের খেতে খেতে ওনার পেটের প্রবলেম ধরেছিল। এখন বলতেই পারো যে তাই পেটের প্রবলেম ধরেছিল বলে কি বিয়ে দিতে হবে নাকি, কাজের মানুষই তো পাওয়া যায়, মানে ডোমেস্টিক হেল্পারই তো পাওয়া যায়। কিন্তু দেখো একটা কথা কি, আমরা যেমন ঘরে, এটা আমি নিজে বলছি, আমরা একটু তেল মশলা কম, পেটের যদি প্রবলেম হয় তেল মশলা কম দিয়ে রান্না করব, কিন্তু অনেক সময় সবার বলে না ভাগ্যটা তো ভালো থাকে না, সবাই তো আর ভালো ডোমেস্টিক হেল্পার নাও পেতে পারেন না। তো একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে ওরা একটু বেশি তেল মশলা ইউজ করে, তো ওটা একটা টেনশন। আর তাছাড়া ছেলের বয়স অলরেডি 28-29 হয়ে গেছে, এই ছেলেকে তো বিয়ে দেবে, মানে কাকার তখন ধরো 42-43 চলছে, ছোট কাকার অবিবাহিত। হ্যাঁ, তো মানে ওনার যে আর কি ছেলে, উনি একটা মনে মনে একজনকে পছন্দ করতেন, ওনাদের মানে ও তো বাইরে চাকরি করতো কিন্তু ওর হোম টাউনে একজনকে পছন্দ করতেন, সে কলেজ লাইফে ওর সঙ্গে পরিচয় ছিল, কিছু কিছু ওর মা বাবা জানতো বলেই আরো একটু তোড়জোড় করেছে, যখন ছেলে ঠিকই করে রেখেছে তো ওয়াই নট বিয়ে দিয়ে দিই। তো দিদি শাশুড়িকে বলেছে, তো দিদি শাশুড়ি খালি একবারই বলেছিল যে কাকা তো এখনো রয়েছে, অভাবে কাকা থাকতে তুমি ভাতিজার বিয়ে দিবে, মানুষে কি বলবে। আবার তারপর নিজেই বলে যে বিয়ে দেবে না তো কি করবে, ও তো কোনো কাজ টাজ করে না, হ্যাঁ অ্যাটলিস্ট আমার নাতিটা তো বাইরে থাকে, একজন মানে যারা পছন্দ করছে ওকে যদি বিয়ে করে ও ওখানে ভালো থাকে, আমরা একটু চিন্তা মুক্ত থাকবো, কারণ আমরাও তো চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় যে ছেলেটা একা একা কি করে, অসুখ টসুখ হলে তো দেখারও কেউ নেই, এখানে তো আমরা সবাই আছি, ওর কাছে তো কেউ নেই। ঠিক আছে, এইসব কথা বলে স্টপ। তো মেয়ের বাড়ির থেকে কথা মানে যেহেতু একই টাউনে বললাম, মেয়ের বাড়ি থেকে কথাবার্তা হলো, পাকা হলো নভেম্বরের ধরো লাস্টের দিকে, মানে অঘ্রায়ণ মাসের প্রথম দিক না হলে ওই ধরো 10-11 তারিখ বিয়ে ঠিক হলো। হ্যাঁ, এন্ড সবকিছু মানে বিয়ের বাজার হাট করছিল, ইনফ্যাক্ট গ্রসারি সব টপ মানে কি কি করতে হবে না করতে হবে এটা কিন্তু ছোট কাকার জিম্মেদারি, উনিও হাসি মুখে সবকিছু ঠিক আছে ঠিক আছে। তো বিশ্বাস করবে না, অগ্রহায়ণ মাসটা জাস্ট পড়েছে ওই ধরো নভেম্বরের 16-17 তারিখ, হঠাৎ এই কাকা নিজের ঘরে সকালবেলা ওনাকে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়। এর আগে কিন্তু আগের দিন তাসের আসরও গেছে, সবকিছু করেছে,
অ্যাজ ইউজুয়াল সবার সঙ্গে কথা বলেছে, মানে খুব হাসি ফুর্তি ফার্তা, বিয়ে হবে। আবার ভাতিজাকে বলছে, হয় আমাকে কিন্তু দামি একটা ঘড়ি দিবি, আমার ঘড়ি নিয়ে আমাকে কেউ দামি ঘড়ি দেয় না, তুই কিন্তু আমাকে একটা দামি ঘড়ি দিবি। হ্যাঁ, তো ঠিক আছে, ভাতিজাও অ্যাগ্রি, মানে হ্যাঁ ডেফিনেটলি দেবো দেবো, সব ঠিক আছে। এত মানে ভাতিজার থেকে ডিমান্ড করেছেন, আবদার করেছেন, সবকিছু ঠিক আছে। এই কাকা হঠাৎ করে কিভাবে এরকম করতে পারলো? তারপর তো দেখো মানে থানা মানে পুলিশ এসছে, সবাই মানে ইয়ে করছে যে কি হয়েছে। তো তো সবাই বললো যে এমনি তো ঠিকই ছিল। পাড়া প্রতিবেশীরাও বললো যে না না, ওরা তো খুবই ভালো, কাকাকেও খুব ভালোবাসতেন, আমরাও তো কোনোদিনও দেখিনি ওনার মন খারাপ, উনি তো ওনার মধ্যে মস্ত মওলা থাকতেন, এরকম করে বলছিলেন। হ্যাঁ, তো মানে পোস্টমর্টম করে ঠরে যখন মানে দাহ সৎকারের জন্য ঘরে আসে বডি, তো ওই তাসের যে উনি আসরে যেতেন, ওখানে তো দেখো একজনের সঙ্গে ওনার খুব সাক্ষাৎ আর কি, ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ছিল। ও এসে এই অনামিকার শাশুড়িকে বলছে যে বৌদি একটা কথা ছিল। বলছে কি কথা গো? মানে উনি তো কাঁদতে কাঁদতে, কি কথা গো? হ্যাঁ, দেখো না কি করে বসছে, এরকম কেন করলো, তোমরা কি কিছু জানো? বৌদি জিজ্ঞেস করছে। তো বলছে ওটাই তোমাকে বলবো, কালকে না ওর মনটা খুব খারাপ ছিল। বলছে কালকে মন খারাপ ছিল কই, ঘরে এসে তো কোনো হুলস্থুল করলো, কালকে সকালে ভাতিজাকে বললো যে দামি ঘুড়ি দেবে, ইয়ে দেবে, কত কিছু হুলস্থুল। বলছে তখন ওই বন্ধুটা বলছে যে বৌদি তোমরা উপরেরটাই দেখলে, ওর ভিতরে কিন্তু প্রচন্ড কষ্টে ছিল। বলছে কি কষ্ট গো, আমরা তো বুঝতে পারছি না। বলছে কি আসলে কি না, ও হয়তো তোমাদেরকে বলেনি, মানে ওরও ইচ্ছে ছিল, ওরও শখ ছিল যে একটা বিয়ে করবে, একটা বউ আনবে। আবার নিজেই বলতো যে কিছুই তো কাজ টাজ করি না, একটা মেয়েকে আনবো, ওকে যদি না খাওয়াতে পারি। হ্যাঁ, তো তখন না আবার বন্ধুটাই বলছে বৌদি আপনারা আরেকবার চেষ্টা করে দেখলেন না কেন? ও যেটাতে ভালো, ওকে একটা ছোট মোটো একটা মানে পান বিড়ি সিগারেটেরই দোকান খুলে দিতেন, হয়তো কিছু একটা হতে পারতো। হ্যাঁ, কিছু একটা করতে পারতো। হ্যাঁ, ওর ওর যেটা মানে বন্ধু বলল যে ওর যেটা প্রবলেম না, ও মানুষের আন্ডারে কাজ করতে পারবে না। ও হয়তো ছোট মোটো বিজনেস করলেও করার ইচ্ছে ছিল ওর, কিন্তু মানুষের আন্ডারে ওই যে ওর উপর ইয়ে করবে, ওইটা ও নিতে পারে না। সবাই তো দেখো সবকিছু পারে না, না এটা আমাদের মানতেই হবে। চাকরি সবার দ্বারা হয় না, বিজনেসও সবার দ্বারা হয় না। তো উনি, ওনার মানসিকতা হয়তো ছোট মোটো বিজনেস করা ছিল, কিন্তু এই কথাটা ভদ্রলোক ভুল করেছে যে ও দুই দাদাকে বলেনি। হয়তো দুই দাদা ভাতিজা মিলে একটু টাকা লাগিয়ে করেই দিতে পারতেন, তাই না? তো ওই আরেকটা ইগোতে লাগছিল যে উনি তো 42-43 ইয়ার্স, যেখানে এত ছোট ভাতিজার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ ওনারও কিন্তু শখটা ছিল। তো ওটা প্রকাশ না করতে পেরে খানিকটা, এই ক্ষেত্রে ইন্ট্রোভার্টই বলবো, উনি কিন্তু ওই এই একটা ভুল স্টেপ নিয়ে নেয়, খুবই বাজে একটা স্টেপ নিয়ে নেয়। তো তখন তো মানে বৌদি তো আকাশ থেকে পড়লো, বলছে এসব তো আমি ঘুণাক্ষরেও টের পাইনি। তখন ওই বন্ধুটা বললো যে ওর কাউকে তো মানে আমাদের বন্ধুর মহলেই সবাই জানে না, এক আমার সঙ্গে এত ইয়ে ছিল দেখে আমাকে বলেছে, এতটা মানে সাক্ষরতা ছিল দেখে। আর আমিও বলতাম না যদি আজকে এই কন্ডিশন না হতো, কারণ আপনারাও, আমি জানি যে মনে এই প্রশ্নটাই উঠবে যে কেন করলো, কেন করলো, এই এই কারণ ছিল। গেল এই চ্যাপ্টার। আফটার দ্যাট ওনার যেহেতু অপমৃত্যুতে মৃত্যু হয়েছে, তাই 4 দিনে কাজ হয়েছে। হ্যাঁ, তো 4 দিনে কাজ হওয়ার পর তারপর থেকে একটা প্রবলেম শুরু হলো, কি বলতো, এভরি মঙ্গলবার এবং শনিবার, পার্টিকুলারলি এই 2 দিন ওদের উঠানে না ঢিল ছুটতো। তো প্রথমে না ওরা কেউ মানে অতটা ইয়ে করেনি, অনেক সময় হয় না গাছের পাখিও দেখো বাসা বানাতে গিয়ে হয়তো পাথর টাথর মুখে আনতে গিয়ে পড়ে যায়, অনেক রকম রিজন দেখিয়েছে, মানে ভৌতিক কেউ বুঝতে পারেনি। এরকম করে করে ওদের মানে নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এইরকম একটা হয়ে গেছে, এটা তো আর নভেম্বরে বিয়ে হবেই না, পসিবলই না, মানে অগ্রহায়ণ মাসে বিয়ে হবে না। এই বিয়েটা হয়ে গেছে ফাল্গুন মাসের প্রথম দিকে, ঠিক আছে? ওই ধরো মাঘ ফাল্গুন, তো ওই ফেব্রুয়ারির দিকে চলে গেছে আর কি, ফেব্রুয়ারিতে হবে বিয়েটা, তখনও কিন্তু একটু শীত শীত থাকেই, ঠান্ডা থাকেই। হ্যাঁ, তো তখন বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর, বিয়ে হওয়ার আগে যেহেতু ওদের একটা এরকম ইনসিডেন্ট হয়ে গেছে, কিন্তু দেখো কাল ওষুধ কিন্তু অ্যাকচুয়ালি ভাতিজারও পড়বে না, ওর দাদারও পড়বে না। হ্যাঁ, সন্তানাদি থাকলে ওদের হতো, তথাপিও একটা শ্রাদ্ধ কিন্তু করে নিয়েছে ওরা। আফটার দ্যাট কিন্তু বিয়েটা হয়েছে। হ্যাঁ, তো ওইটা পুরোহিতই বিধান দিয়েছে ওদেরকে। তারপর অনামিকা বললো তারপর কিন্তু আমাদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর তোমার বলছে যে সবকিছু ঠিক ছিল,
যেহেতু আর কি নতুন বিয়ে হয়েছে, তো আমার হাজব্যান্ড আমাকে প্রথমে কিন্তু নিয়ে যায়নি, বলেছে তুমি 15-20 দিন এখানে থাকো, তারপরে এসে নিয়ে যাবো, সো দ্যাট আমার মা বাবার সঙ্গে তুমি অ্যাডজাস্ট হয়ে যাও। তো আর এমনিও আমার কোনো অসুবিধা ছিল না। আর আমার শাশুড়ি মা, যেহেতু আমার হাজব্যান্ড চলে গেছিল, যেহেতু ওর তো ছুটি ছাটা অত ছিল না, অ্যান্ড পরে আমরা প্ল্যান করেছিলাম যে পরে হানিমুন যাব, তখনও ছুটি নিতে হবে, তাই বিয়ের সময় অতটা বেশি ছুটি নেয়নি, ও চলে গেছিল। শাশুড়ি মা আমার সঙ্গে ঘুমাতো, আর দিদি শাশুড়ির সঙ্গে আমার শ্বশুর মশাই ঘুমাতো। হ্যাঁ, তো বলছে ওই কাকা শ্বশুরের ফটো যেন রুমকি দি আমার দিদি শাশুড়ির ঘরে ছিল। তো দিদি শাশুড়ি, যেহেতু নতুন বউ, প্রায় সময় দিদি শাশুড়ির ঘরে যেতাম, কিন্তু জানো তো আমি না কাকা শ্বশুরের ফটোটা দেখে আমার প্রচন্ড ভয় লাগতো। উনি না প্রচন্ড রাগী রাগী, মানে মনে হতো কি আমার উপর প্রচন্ড রেগে রয়েছে, ওরকম রাগী রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তো একদিন আমি আমার মাকে, মানে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে ও মা, কাকু কি খুব রাগী ছিল নাকি গো? কই তোমার ছেলে তো কোনোদিনও আমাকে বলেনি। বলছি না তো, কই রাগী? বলছে না ওই ফটোটাতে কাকু এমন ভাবে মানে মানে পোজ দিয়ে আছেন যে মনে হচ্ছে খুব রেগে রয়েছে। বলছে কোন ফটো? বলছে যে ঠাম্মির ঘরে যে আছে। বলছি কই ওই ফটোতে তো কত হাসি হাসি ফটো তোমার কাকা শ্বশুরের, কই ও রেগে আছে? ওরকম ছিল না, ও প্রচন্ড হাসি খুশি ছিল, ওর কষ্টটাও কাউকে বলতো না। বলছে কি জানি মা, আমার তো দেখে মনে হয় যে আমার উপর বোধহয় খুব রেগে রয়েছে, এরকম করে তাকিয়ে রয়েছে। তো বলছে না না দূর, কি বলছো তুমি? তো উনি না খালি মানে অনামিকা বলছে যে জানো তো আমার না ওই ফটো, আমি দিদি শাশুড়ি ঘরে ঢুকলেও না ওই ফটোর দিকে তাকাতাম না, আমি না অন্যদিকে এরকম করে তাকিয়ে থাকতাম, আমার প্রচন্ড ভয় লাগতো আর কি, আমি তাকাতাম না। তারপর কি হলো আফটার দ্যাট, তোমার ইয়ে এই পোর্শনটা গেল। একদিন কি হয়েছে, অনামিকা তো বলে বিয়ের পর পর আমি শাড়ি পরতাম, তো শাড়ি পরেছি ওই মানে উঠানে ওদের তার লাগানো থাকে, শাড়িগুলি যে মেলা থাকে, বলছে সবার শাড়ি ঠিক থাকে জানো তো, আমার শাড়ি মনে কি কেউ ব্রেড দিয়ে এরকম এরকম ফাড় ফাড় করে দিয়েছে। ঠিক আছে, তো শাশুড়ি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো টুকটাক করার চেষ্টা করছে, ওই শাড়ি আমাকে আর পরতে দিতেন না মা। একদিন কি হয়েছে দেখো, বিয়েতে তত্ত্ব সব বড় বড় জিনিসই গেছে এদের তরফ থেকে, মানে বড় শ্যাম্পু, ওই যে এই যে 600-700 টাকা দিয়ে ওই যে 1 লিটারের যে বোতলগুলি থাকে না, 750 ml এর বোতলগুলি যে থাকে ওইগুলি, বলছে অত বড় বড় বোতল গেছে। আর আমি বিয়ে হয়েছে আর কয়দিন হয়েছে, আমি একদিন মানে আমাদের অ্যাটাচ বাথরুম নয়, খানিকটা গিয়ে আর কি, হ্যাঁ উঠানে লাগোয়া, তো আমি সকালে গিয়ে শ্যাম্পুটা নিয়ে রেখে এসেছি, কারণ শ্যাম্পু করতে না হলে ভুলে যাই আমি, ঘরে থাকে, তো আমি রেখে এসেছি যে পরে যখন করবো যাতে আমি সামনে পাই আর কি, তাহলে বাথরুম ঢুকে যায়, নতুন নতুন যতই বলো বলতেও খারাপ লাগে না কাউকে। তো শ্যাম্পু করতে গেছি, আহ মানে শ্যাম্পু যখন করবো দেখি পুরো বোতল, আমার ভর্তি বোতল জানো, পুরো খালি, একদম খালি, অথচ তুমি শ্যাম্পুটা যদি ইয়েতে পড়তো তাহলে তো ফেনা ফেনা হবে, পুরো বোতল, এত বড় বোতল। হ্যাঁ, মানে আমি না শাশুড়ি মাকে বলছি মা আমি জাস্ট ভরা বোতলটা রেখে এসেছি, দেখো না পুরো বোতল খালি হয়ে গেছে। বলছে কেউ হয়তো ইয়ার্কি করবে, তারপর আবার উনিই বলছে আমাদের ঘরে তো এত বড় বোতল আনা হয় না, ছোট বোতলই আনা হয়, এটা খালি তোমাকে দেবো বলে, মানে বিয়ের তত্ত্ব যাবে বলে বড়টা কেনা হয়েছে। তো কে বললো যে আর এরকম তো কেউ বাচ্চা নেই যে এরকম মানে ইয়ার কি করবে। হুম তারপর আরেকটা প্রবলেম কি শুরু হয়েছে বলো তো, মানে ওনার বললাম ঠান্ডা ঠান্ডা তখনও ছিল কিন্তু, হ্যাঁ, তো শাশুড়ি মা আর বৌমা তো ঘুমিয়েছে, ওনাদের কম্বল কেউ যেমন মানে এরকম করে টেনে খালি নিচে নামিয়ে দেয়। একদিন শাশুড়ি মা না এরকম যখন মানে বৌমা ঘুমিয়ে আছেন, অনামিকা ঘুমিয়ে আছেন, শাশুড়ি মা মানে জাস্ট চোখ খুলেছে, খুলে দেখছে আপনি আপ কম্বলটা নিচে নিচে, মানে অ্যাজ ইফ কেউ ধরে আছে, ইনভিজিবল কেউ ধরে আছে, আপনি আপ কম্বলটা কিন্তু নিচে নেমে গেছে। হ্যাঁ, তো উনি না ধরফর করে উঠে না বসে রয়েছে, বৌমাকে আর ডাকেননি, আবার কম্বলটা নিয়ে না বৌমাকে ঢেকে ঢুকে উনি না চিন্তা করছেন এটা আমি কি দেখলাম, এটা কি দেখলাম, লাইট, মানে বৌমা ঘুমিয়ে আছেন তবুও লাইটটা জ্বলিয়ে আছে, জ্বালিয়ে দিয়েছেন, কারণ বৌমার মানে অনামিকা বলে আমি ঘুমোলে কিন্তু মরা, আমি পুরো ডিপ, এই যে কবে আমার যে কম্বল নাকি সরেও যায় আমি কিন্তু বুঝতে পারিনি, কিন্তু মা বুঝতে পারতো। মা প্রায় সময় নাকি পরে মাকে, মা যখন এসব কথা আমার রিভিল হয় তখন বলে যে আমি প্রায় সময় দেখতাম জানো তো কম্বল পায়ের নিচে, আমি ভাবতাম হয়তো তোমার গরম লাগছে বলে তুমি ফেলতে গিয়ে আমার গায়ের থেকে কম্বলটা থাকতো না। সেদিন গিয়ে হে বুঝলাম যে তুমি তো পুরো অঘরে ঘুমাও, তুমি তো নড়াচড়াও করো না, কম্বল তো কম্বলের জায়গায়, ওই জিনিসটা না হলে তো আমি মানে চোখে যদি না পড়তো আমি তো দেখতামই না। তো ওই দিন তো উনি রাত কাটালেন, তারপর পরের দিন সকালবেলা ওনার শাশুড়ি মাকে গিয়ে সব কথা বললেন যে মা এরকম এরকম অবস্থা হচ্ছে, আর স্যাটারডে টুইসডে যে পাথরের ঢিল ছোড়া ওটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তখন হঠাৎ দিদি শাশুড়ি বলছে যে তুমি একটা ওঝার খবর দাও তো, তোমার ইয়ে মানে ওনার বড় ছেলের কথা বলছে, ও বলছে যে উমুক ওঝার খবর বলো যে আমি ডেকেছি, আমাদের বাড়িতে একটু প্রবলেম আছে। আর তাছাড়া যতই বলো বৌমা একটা অপমৃত্যু তো, আহ, আমার মা মানে দিদি শাশুড়ি বলছেন যে আমার ঠাকুমা দিদিমারাও বলতেন যে অপমৃত্যুর মরা নাকি অতৃপ্ত আত্মা শান্তি পায় না।
কি জানে আমার ছোট ছেলেটা হয়তো শান্তি পায়নি। তো যাই হোক, ওঝাকে খবর দেওয়া হয়েছে এবং ওঝা আসার পর দিদি শাশুড়ি যেটা ভেবেছিলেন ওটাই, অপমৃত্যুর যেহেতু ওনার অতৃপ্ত একটা আত্মা, ওনার ইচ্ছা পূরণ হয়নি, উনি একটা ইচ্ছা নিয়ে চলে গেছিলেন। আর সত্যি কথা বলতে গেলে খানিকটা মানে যেহেতু উনি বিয়ে করে বউ আনার কথা ছিল, মানে ওই জায়গায় যে অনামিকা চলে এসছে, খানিকটা রাগ কিন্তু অনামিকার উপরেও পড়েছে, যদিও একদমই উচিত হয়নি। মানে কেন যে রাগ করেছেন আমিও বুঝতে পারিনি, বাট অভিমান হয়তো, অভিমানের খানিকটা অভিমান থেকে ওই জিনিসটা হতে পারে, ভাই ভাই ভাইপোর প্রতি অভিমান, যেহেতু আগে আগে বিয়ে করে নিয়েছে। তো যাই হোক, যেটাই কি বলবো আর, আমরা তো শুধু এই শুনে আন্দাজাই করতে পারি না, একটা মানে মানে নিজের নিজের মনের ভিউ পয়েন্ট গুলি রাখতে পারি। তো উনি বললেন যে না, অতৃপ্ত ওই করছে, যে ঠিক আছে একটা কাজ করো, আমি রিচুয়ালস করে যাচ্ছি ওকে একটু মানে কুল ডাউন রাখার, এবং তোমরা যেই 1 বছর হয়ে যাবে আফটার দ্যাট কিন্তু তোমরা প্রেত শিলাতে গিয়ে ওর নামে পিণ্ডদান করবে। এবং ওর কিভাবে মৃত্যু হয়েছে, অনেকে নাকি জিনিসটা লুকিয়ে যায়, তাই হয়তো পুরোপুরি, এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি এই রকমই, যে অনেক সময় লুকিয়ে যায়, মানে হয়তো আত্মহত্যা কিন্তু বলে নর্মাল ডেথ, তখনই কিন্তু ওরা করে না, কারণ দুটোর বিধি কিন্তু টোটালি আলাদা, দুটো জায়গায় দুটো কাজ করা হয়। হ্যাঁ, তো ওটার জন্য বলছে যে যেরকম করে মারা গেছে ওটা বলবে, তো ওইরকম ভাবে ওনারা কাজ করে যাবে, তারপর কিন্তু আত্মা মুক্তি পেয়ে যাবে। এখন ওনাকে আমি কুল ডাউন মানে ঠান্ডা করে রেখেছি, চেষ্টা করছে কোনো রকমের প্রবলেম হবে না। আর তারপর তো এইসব কথা শুনে অনামিকা বলছে যে আমার হাজবেন্ডও কিন্তু বেশি দিন রাখেনি, শ্বশুর শাশুড়ি বলছে নিয়ে চলে যাও, মানে ওর উপরই যখন শুনেছি যে একটু রাগ আছে, তোমরা তোমরা দুজন 1 বছর হওয়া অবধি তোমরা এসো না, লাগে আমি আর তোমার বাবা গিয়ে দেখা করে আসবো তোমাদের। তো যাই হোক, পরে তো ওরকম পিণ্ডদান ঠান করাই হলো, সবকিছু করা হলো। তো এই ছিল একটা ঘটনা। তো অনেক সময় এটাও বলে যে যেহেতু ওনার মা জীবিত ছিল, কি করে পিণ্ডদান হলো, এটারও একটা বলে বিধি আছে জানো তো, যেহেতু এটা অপমৃত্যু এবং আত্মা খুব কষ্ট পায়, ওখানে গেলে নাকি ওরাই সব বিধি সবকিছু বলে দেয়, ওরাই বলে দেয়। তো এই ছিল একটা ঘটনা যেটা অনামিকা সেন্ড করেছেন, বুঝতে পারছো কেন নাম প্রকাশে অনিচ্ছুক, একদম পুরোপুরি একদম অভ্যন্তরীণ একটা ওদের ঘরের ঘটনা আর কি। কিন্তু ও বলেছে যে আমি এটার জন্য শেয়ার করেছি, অনেকে ভিতরের কথাটা রেখে দেয়, কিন্তু আমার মনে হয় এরকম ভুলভাল স্টেপ নিজের প্রাণ নেওয়ার থেকে বলে দেওয়া ভালো। কি ঠিক আছে, বলে না প্রত্যেকটা প্রবলেমের তো সলিউশন হয়, সব এই প্রবলেমেরও হয়তো কোনো না কোনো সলিউশন তো বের হয়েই যেত যদি উনি বলে দিতেন। তো ওর জন্যই অনামিকা ঘটনাটা শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সত্যি সমাজের প্রতি সচেতন বলেই হয়তো নিজের ঘরের এত অভ্যন্তরীণ ঘটনাগুলিও শেয়ার করতে ইচ্ছুক, যাতে এই ভুলটা যাতে অন্য কেউ না করে। থ্যাংক ইউ সো মাচ। তো আরো ঘটনা থাকলে অনামিকা পাঠিয়ে দিও। তো কেমন লাগলো আজকের এপিসোডটা প্লিজ জানাতে ভুলো না, এভাবেই পাশে থেকো। আজকে এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি, কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, আর জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। তো চলো শেষ করছি এখানেই, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।